আমাদের ধ্বনি পরিবর্তন নিয়ে চর্চা চলছে। ধ্বনি পরিবর্তন আমরা বলেছিলাম 4 রকমের। ধ্বনির আগমন হবে, সেটাকে বলা হয় ধ্বন্যাগম, ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির স্থানান্তর এবং ধ্বনির রূপান্তর। তাহলে ধ্বনির আগম, ধ্বনি যদি 2 রকমের হয় তাহলে ধ্বনির আগম 2 রকমের হবে। ধ্বনি 2 রকমের, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনির আগমন স্বরধ্বনির আগম, ব্যঞ্জন ধ্বনির আগম। আগমনটা শব্দের প্রথমে হতে পারে, মাঝে হতে পারে, শেষে হতে পারে। তাহলে স্বরধ্বনির আগমটা স্বরাগম 3 রকমের হতে পারে, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। ঠিক সেরকম ব্যঞ্জন ধ্বনির আগম 3 রকম হতে পারে। কি কি হতে পারে? আদি ব্যঞ্জন, মধ্য ব্যঞ্জন, অন্ত ব্যঞ্জন। দ্বিতীয় যে এটা হচ্ছে ধ্বনির লোপ। তাহলে স্বরলোপ এবং ব্যঞ্জন লোপ 2 রকম হবে। স্বরলোপের 3টে হবে, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। ব্যঞ্জন লোপটা আদি ব্যঞ্জন, মধ্য ব্যঞ্জন আর অন্ত ব্যঞ্জন। ঠিক আছে। এরপরে গত ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ধ্বনি স্থানান্তর। আজকে রূপান্তর করব স্থানান্তর, মানে ধ্বনিগুলো পরস্পরের সঙ্গে স্থান পরিবর্তন করবে। তো স্বরধ্বনির যে স্থান পরিবর্তনের প্রক্রিয়া, এটাকে বলা হয় অভিনিহিতি। স্বরধ্বনির স্থান পরিবর্তনের প্রক্রিয়াটাকে বলা হয় অভিনিহিতি। এখানে কি হয়, কোন ব্যঞ্জন বর্ণের সঙ্গে হ্রস্বইকার কিংবা হ্রস্বইকার থাকলে সেই হ্রস্বই বা হ্রস্বটা সেই ব্যঞ্জনের আগে চলে আসে। আর ব্যঞ্জন ধ্বনির যে স্থানান্তর, এটাকে কি বলা হয়? ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় বা বিপর্যয়। সেখানে কি হয়, 2টো ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি, 2টো ব্যঞ্জন ধ্বনি একে অপরের সঙ্গে স্থান পরিবর্তন করে। তো এইগুলো কি আমাদের মনে আছে? আমি বিশেষ করে মনে রাখতে বলেছিলাম অভিনিহিতি। আমি বলেছিলাম এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কারণ এটা আমাদের পরে কাজে লাগবে। এই যে ধ্বনির রূপান্তর, রূপান্তর মানে পরিবর্তন বা বিকৃতি। ধ্বনির যে বিকৃতি, স্বরধ্বনির ক্ষেত্রেও বিকৃতি ঘটতে পারে আর ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও বিকৃতি ঘটতে পারে। স্বরধ্বনির যে রূপান্তর বা বিকৃতি, এটা 2 রকমের হয়। স্বরধ্বনির রূপান্তর বা স্বরধ্বনির পরিবর্তন বা স্বরধ্বনির বিকৃতি, এটা 2 রকমের হয়। আমি জানি না বই তোমাদের বানানটা কি লেখা আছে, উময় বা তয় হ্রস্বইকার লেখা আছে না অনুসার বা তয় হ্রস্বইকার লেখা আছে? অনুসারী লেখা আছে। আর ব্যঞ্জন ধ্বনির রূপান্তর, এটা 2 রকম হতে পারে। একটা হচ্ছে মূলত ব্যঞ্জন ধ্বনির রূপান্তর এই দুটোই হয়, কিন্তু এর বাইরেও ব্যঞ্জন ধ্বনির আরো কিছু রূপান্তর হয়। সেটা আমরা যদি তোমাদের সিলেবাসে থাকে তাহলে করে দেবো, যদি সিলেবাসে না থাকে তাহলে পরে করাবো। ঠিক আছে? খুব সম্ভবত এর বাইরে তোমাদের সিলেবাসে নেই, ওটা 9 এর সিলেবাসে আছে, কিন্তু তবু আমি তোমাদেরকে করিয়ে দেবো পরে। তাহলে এখন আজকে যে পড়াটা আমরা পড়ব, এটা বোর্ডে পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে। ধ্বনি পরিবর্তন আমরা মানে ধ্বনি রূপান্তর আমরা করব। তো সেখানে আমরা স্বরধ্বনি রূপান্তর, ব্যঞ্জন ধ্বনি রূপান্তর 2 ভাগে ভাগ করেছি। স্বরধ্বনি রূপান্তরের 2টো প্রক্রিয়া আছে, ব্যঞ্জন ধ্বনি রূপান্তরের 2টো প্রক্রিয়া আছে। আমাদেরকে শুরু করতে হবে কোন গানটা দিয়ে? অভিশ্রুতি দিয়ে শুরু করতে হবে।
তো অভিশ্রুতি শুরু করার আগে আগের দিন যে আমরা অপিনিহিতি করেছিলাম, অপিনিহিতির দু একটা উদাহরণ আমাকে দিতে পারবে? বলো। কোরিয়া থেকে কইরা। কোরিয়া থেকে কইরা। ধরিয়া থেকে ধরিয়া। আচ্ছা পরে জিজ্ঞাসা করবো। হ্যাঁ এখন একটা আমার দরকার, আমি একটা পেয়ে গেছি। কোরিয়া থেকে কইরা। কইরা। ঠিক আছে। এই জফলা আকারটা কিন্তু একটা স্বরবর্ণ। ঠিক আছে, বসো। জফলা আকারটা একটা স্বরবর্ণ। যেমন বিএটি ব্যাট, বিএটি ব্যাট, বানানটা কি? বয়ে জফলা আকার, উচ্চারণটা কি? এ। এটা একটা স্বরবর্ণ, এর মানে এটা একটা স্বরধ্বনি। এটা বোঝানোর জন্য কোনো বর্ণ বাংলা বর্ণমালায় নেই, কিন্তু এটা একটা ধ্বনি, স্বরধ্বনি। এখন দেখো এই যে কোরিয়া থেকে কইরা, রস্বইটা আগে চলে এসেছে, এখানে দুটো স্বরবর্ণ, তিনটে স্বরবর্ণ পাচ্ছি। কয়ের সঙ্গে অ আছে, কয়ের সঙ্গে অ আছে, রস্বই আছে, আর রয়ের সঙ্গে এ আছে। ঠিক আছে, এবার কি হয়, ভাষা তো বহমান, বয়ে যাচ্ছে, আর যত বয়ে যাচ্ছে তত পরিবর্তন হচ্ছে। নদী, গঙ্গা নদী, গঙ্গোত্রী হিমবাহের গোমুখে যে অবস্থায় আছে তার চেহারাটা যেরকম, এলাহাবাদে কি তার চেহারাটা সেরকম আছে? পাল্টেছে। আবার যখন ফারাক্কায় আসছে তখন তার চেহারাটা আরেক রকম হচ্ছে। এবার যখন হুগলি নদীতে মিশছে, মানে বঙ্গোপসাগরে গিয়ে যখন মিশছে, তখন তার চেহারাটা আরেক রকম হচ্ছে। নদী যেমন তার প্রবাহের পথে তার পরিবর্তন হয় চেহারা, আমাদেরও সেরকম ভাষায় পরিবর্তন হয়। শব্দের প্রতিনিয়ত পরিবর্তন ঘটে চলেছে, কিন্তু এত আস্তে আস্তে হচ্ছে যে আমরা সেগুলো বুঝতে পারি না। হয়তো 100 বছর পর কি 150 বছর পর তফাৎটা বোঝা যাবে। একটা উদাহরণ দিই, ঘরের মায়ের কাছে তুই ছোট ছেলে, তুই আজও কিন্তু ছোটই আছিস। চোখের সামনে ধীরে ধীরে যে পরিবর্তনটা হচ্ছে, এটা চোখে সয়ে যাচ্ছে। ঠিক আছে, ফলে মায়ের কখনো মনে হয় যে আমার ছেলে বড় হয়েছে, কিন্তু তোর কোনো মামা বিদেশে থাকে, সে 10 বছর আগে তোকে দেখেছে, আর আজকে যদি তোকে দেখে কি বলবে? তুই এরকমই আছিস? বলবে বাবা এই কি বড় হয়ে গেছিস, তোর কত পরিবর্তন হয়েছে। এই জন্য কাছে থেকে পরিবর্তনটা বোঝা যায় না, সময়ের দূরত্ব চাই, তাহলে পরিবর্তনটা বোঝা যায়। তো এই যে এইখানে যে পরিবর্তনটা হচ্ছে, এই কয়ের অটা অই রয়ে গেল, আর ই আর এ মিলে হয়ে গেল এ, দিয়ে আমরা উচ্চারণ করলাম কি, কয়ে অ যেমনকার রয়ে গেল, এই এটা হলো রয়ের সঙ্গে করে, করে কোরিয়া কইরা করে। আচ্ছা এরকম নয় কিন্তু উচ্চারণটা, করে করে, এই উচ্চারণ নয় কিন্তু, এই উচ্চারণটা অনেকটা এরকম, কয় ওকার রয়টা করে। ঠিক আছে, মানে অটা অ হিসেবে রইল না, অনেকটা অ আর ও এর মাঝামাঝি একটা জায়গায় এসে গেল, দিয়ে আমরা বলছি করে। ঘটনাটা কি ঘটলো এখানে? কোরিয়া শব্দের অপিনিহিতি হওয়ার ফলে যে স্বরবর্ণটা আগে এগিয়ে এসেছিল, সেই শব্দের অন্য স্বরবর্ণকে প্রভাবিত করে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে একটা পরিবর্তন ঘটালো। ই আর এ পরস্পরকে প্রভাবিত করে একটি স্বরবর্ণে পরিণত হলো। এই স্বরবর্ণটা কি? এ। এবং অকেও কিছুটা প্রভাবিত করলো, যাতে অ এর উচ্চারণটা অনেকটা ও এর কাছাকাছি এসে গেল। ফলে আমরা যে শব্দটা পেলাম এটা হচ্ছে করে। এই করে শব্দটা যেভাবে হলো, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অভিশ্রুতি। তাহলে অভিশ্রুতি হতে গেলে আগে অপিনিহিতি হতে হবে, তাই তো?
অভিনীতি হলো তারপরের ধাপে। অভিশ্রুতি হলো কি, বোঝা গেল? এটাকে অন্যভাবে বলতে পারি, অভিনীতি জাত হ্রস্বই বা হ্রস্ব বা অভিনীতি জাত ই বা উ শব্দের অন্যান্য স্বরবর্ণকে প্রভাবিত করে বা তাদের দ্বারা প্রভাবিত হয়ে যখন স্বরধ্বনির পরিবর্তন ঘটায় তখন তাকে আমরা বলি অভিশ্রুতি। তাহলে কোরিয়া থেকে কৈরা অভিনীতি, কৈরা থেকে করে হচ্ছে অভিশ্রুতি। তাহলে কোরিয়া থেকে কৈরা এইটুকু মাত্র অভিশ্রুতি। কিন্তু যখন তোমাদেরকে উদাহরণ লিখতে বলবে তখন তোমাদের এইখান থেকে লিখতে হবে এতটা পর্যন্ত। কেন? কারণ তোমাকে প্রমাণ করতে হবে যে এই হ্রস্বইটা যে এসেছে এটা অভিনিহিতির কারণেই এসেছে। তাহলে সেই জন্য আগে মূল শব্দটা নিতে হবে, তারপর অভিনিহিত রূপটা কি হচ্ছে সেটা দেখাতে হবে, তারপরে তোমাদের অভিশ্রুতির ফলে কি রূপটা হচ্ছে সেটা দেখাতে হবে। তোমরা বলতে পারো স্যার অভিশ্রুতি তো এইখান থেকে এইটুকু, তাহলে আমি এতটা বাড়তি কেন পরিশ্রম করতে যাব? উত্তরটা কি, যে এই ই বা উ এটা যে অভিনিহিতি করেই এসেছে এটা বোঝানোর জন্য তোমাকে অভিনিহিতির প্রক্রিয়াটাও দেখিয়ে দিতে হবে। কাজে অন্য সব ক্ষেত্রে দেখবে আমরা যেটা করেছি বর্ণাগমে মানে ব্যঞ্জনাগমে দুটো শব্দ লিখতে হয়েছিল, যেটা ছিল আর যেটা হয়েছে। কিন্তু এখানে কি করতে হচ্ছে, যেটা ছিল, যেটা মাঝে হলো এবং যেটা হয়েছে। অভিশ্রুতি লেখার সময় তিনটে শব্দই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো এবার আরেকজন আমাকে বলল যে কি বললে, আরেকটা অভিনীতির উদাহরণ কি বললেন? তাহলে কেউ একজন এসো, এবার আমাকে এটা করে দাও কিভাবে অভিশ্রুতি পর্যন্ত যাব। চলে আসো, সবাইকে ডাকো। ভেরি গুড, অত্যন্ত সুন্দর। আচ্ছা, এরপর আরেকজন কেউ এসো। যাতে জল আছে বেশি বা যে জল ঘাটে বেশি, সব বই আছে, ঠিক আছে। এটা উচ্চারণ করিয়া, হ্যাঁ যদিও বাংলায় হয় না, হিন্দিতে বা সংস্কৃতে এটা না দিলেও করিয়া উচ্চারণ হয়। তীর্থঙ্কর ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তুমি যেটা করলে সেটা ঠিক হলো কিনা। যদি বুঝতে না পারো এটা আগে বর্ণ বিশ্লেষণ করো, ভালো। অঙ্ক করে খেতে দিতে হতো যে
হয়েছে বল তো, একে মারা উচিত কি না? এই ক্লাসের ফার্স্ট বয়, তাই তো? এখনো পর্যন্ত জানে না ব্যঞ্জনবর্ণ চিহ্ন কি আর স্বরবর্ণের চিহ্ন কি। অন্তস্থ অটাও ব্যঞ্জনবর্ণ হিসেবে ধরবো। আচ্ছা, এইবারে এখানে স্বরবর্ণ কি কি আছে? অ ও আর আ আছে। এখানে হ্রস্বই আছে, ই আছে, এই ইটা কোথা থেকে আছে? করো, তুমি যেটা ভালো বুঝবে সেটা করো। ই হলে তো এ হয়, দুইটা থেকে ধরে, তাহলে জল্লা থেকে কি হবে? ওর দোষ নাই, এটা একটা উদাহরণ আমি করিনি। একটা উদাহরণ যখন না করছি তখন ওর পক্ষে কল্পনা করা একটু কঠিন হয়ে যাচ্ছে যে কি হতে পারে। দাও আমাকে দাও, আমি এটা দেখিয়ে দিই, তারপর আবার ডাকছি। এখানে অ আছে, এখানে উ আছে, এখানে এ আছে, তাই তো? উ আর এ মিলে হয়ে যাবে ও, ফলে এটা হয়ে যাবে জল। ঠিক আছে, কিন্তু একটু আগে কি দেখলাম, এইখানে অটা অনেকটা ও, অ আর ও এর মাঝামাঝি হয়ে গেছে উচ্চারণটা। এখানে কিন্তু একদম সরাসরি উকার হয়ে গেছে, জল। আচ্ছা, এবারে তোমরা বলবে স্যার বুঝবো কি করে? কি করে বুঝবে? সেটা হচ্ছে, যদি আমাদের বাংলা ভাষায় এই শব্দটার ব্যবহার আছে তাহলে এটা হবে। যদি বাংলা ভাষায় এই শব্দটার ব্যবহার থাকে তাহলে এটা হবে। কোনটা ব্যবহার আছে বলো? জল নামে কোনো কিছু আমরা শুনি না, আমরা জল নামে শুনি। দুধটা খুব জল, মানে দুধে অনেক জল মেশানো হয়েছে, তাই তো? আরেকটা দেবো, এটা একে আসতে হবে, তীর্থঙ্করকেই আসতে হবে। এবারে কিন্তু ওই জয়ে ওকার দিয়ে দিলে হবে না। আগে আমি উদাহরণটা ওকার দিয়েছি মানে ওকার হয়ে যাবে এমনটা ধরে দিলে হবে না, নাও হতে পারে। দেখতে হবে সেই ধরনের শব্দ আমার বাংলা ভাষায় প্রচলিত আছে কি না। করো, আসো, তীর্থঙ্কর। মাঠের সঙ্গে উয়া যোগ করলাম, মাঠুয়া। করো, দেখে নিল না? এত আত্মবিশ্বাসের অভাব থাকলে হয়? আমাদের মধ্যে যদি আত্মবিশ্বাস না থাকে আমরা কিন্তু কিছু করতে পারবো না। I can do, I shall do, I will do, and I must do। ঠিক আছে, যতগুলো মডাল ভার্ব আছে সব ব্যবহার করতো মেয়েটি বাদ দিয়ে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে মোটো হতে পারতো, অথবা মেঠো হতে পারতো, অথবা মঠো হতে পারতো, কিন্তু আমরা দেখি যে আমাদের বাংলা ভাষায় মেঠো শব্দটারই ব্যবহার আছে। অতএব এটাই সঠিক উত্তর। শেষ পর্যন্ত তাহলে তীর্থঙ্কর পেরেছে। আচ্ছা, ঠিক আছে, ঘরে ভালো করে পড়ে আসবে যাতে পরের দিন আর বই দেখতে না হয়।